আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ঘটেছে। সেই ডেভেলপমেন্টটা হলো বাংলাদেশের নির্বাচন এবং ডক্টর ইউনূস সরকার এই কেন্দ্র করে ভারত এবং আমেরিকার যে বিশেষ দূরত্ব তৈরি হয়েছিল, সে বিশেষ দূরত্ব হঠাৎ করেই নিজেদের স্বার্থে বলতে ভারত এবং আমেরিকার তার নিজ নিজ স্বার্থে তারা অনেকটাই ঘুচিয়ে এনেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং ভারতের সাথে আমেরিকার বিশেষ চুক্তি, আমেরিকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ভিজিট, এবং এটা বাংলাদেশে খলিলুর রহমানের ভিজিট না, যে খলিলুর রহমান যাবেন আর আসবেন ওয়াশিংটনে ওই কর্মচারী যেরকম ডাকলে যায় দায়িত্ব বুঝে, সে আবার কখনো পালন করতে পারে কখনো ব্যর্থ হয়, ওই 12 কুতুবের দেশ বাংলাদেশে সেরকম না। জয়শঙ্কর তার নিজস্ব এজেন্ডা নিয়ে গেছে এবং সেখানে নিশ্চয়ই বাংলাদেশ একটা বড় ইস্যু। এবং এর বাইরেও আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন, মার্কো রুবিও, তাদের যে তৎপরতা, সামগ্রিক তৎপরতা একদম স্পষ্ট করে দেয় যে ভারত বাংলাদেশের এবং আমেরিকার যে কেমিস্ট্রি, যে সমীকরণ, সেটায় অনেক কিছুতে নতুন করে চেঞ্জ চলে এসছে। আমরা চলুন সেই চেঞ্জটার দিকে একটু নজর দিই, কি ধরনের কি পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব এখন আর গোপন নয়। আমি এর আগে ওই অংশটুকু আপনাদেরকে জানিয়েছি। বিশেষ করে ভারত ও রাষ্ট্রকে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি সাম্প্রতিক 3 দিনে ঢাকা ও ওয়াশিংটন, মাত্র 3 দিনে, গেল সপ্তাহে ঢাকা ও ওয়াশিংটনে পর্দার আড়ালে হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কি পরিবর্তন সেটা নিশ্চয়ই সময় বলে দিবে। 3 ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। আমি আপনাদেরকে একটু জানিয়ে নেই, আমেরিকা এবং ভারত এখন এই সুতোয় গেঁথেছে অন্তত যে যাই হোক বাংলাদেশের নির্বাচনটা হয়ে যাক, নির্বাচন হোক, এবং নির্বাচনের পরবর্তীতে যা যা ঘটবে এই সম্পর্কে আমেরিকা এবং ভারতের মধ্যে একটা সেটেলমেন্ট আছে। তাদের চিন্তা ভাবনা, তাদের প্রত্যাশায় কি করবে নিজেরা, সেটা হচ্ছে বিষয়, তাদের প্রত্যাশা এক জায়গায় এসছে। এরপর দিন ঢাকায় ভারতীয় হাইকমিশনে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এই বৈঠকের আগে ক্রিস্টেনসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন, যা কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওয়াশিংটন ও দিল্লির আলোচনায় মূলত 3টি বিষয় প্রাধান্য পায়: বাংলাদেশের নির্বাচন, জঙ্গিবাদ এবং মিয়ানমার ইস্যু। কূটনৈতিক সূত্র মতে যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারে চীনের প্রভাব কমাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করার আগ্রহ থেকে সরে এসছে। খেয়াল করবেন, যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারে চীনের প্রভাব কমাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করার আগ্রহ থেকে সরে এসছে। এর প্রমাণ হিসেবে মার্কিন সিনেটে $121 মিলিয়ন একটি সহায়তা বিল পাশ হয়েছে, যেখানে মিয়ানমারের সহায়তা পৌঁছাতে ভারত ও থাইল্যান্ডের রুট ব্যবহারের কথা বলা হয়েছে। বাংলাদেশের নাম নেই। বাংলাদেশের যে করিডোর প্রস্তাবনা ছিল সেটা থেকে আমেরিকা যে ফিরে এসছে, ডক্টর ইউনূসের খোয়াব খায়েশ যে পূর্ণ হয়নি, সেটার একটা অন্যতম লক্ষণ হচ্ছে এই ঘটনা। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার তালিকায় বাংলাদেশের অবস্থান দুর্বল হয়েছে। মানে যুক্তরাষ্ট্র যে স্বপ্ন দেখা শুরু করেছিল বাংলাদেশ কেন্দ্র করে, ভারত বোধহয় তার সেই স্বপ্ন ভাঙতে সক্ষম হয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচন ও জঙ্গিবাদ নিয়ে উদ্বিগ্ন। এই অভিন্ন স্বার্থই ভারত ও যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে আরো কাছাকাছি নিয়ে এসছে। এই অবস্থায় আগামী দিনে আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অনলাইন বৈঠক সহ আরো কিছু আলোচনার কথা রয়েছে। এসব বৈঠকের ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ নাটকীয় পরিবর্তন হলে তার বিস্ময়কর হবে না। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাংলাদেশে যারা নির্বাচন পর্যবেক্ষক আসছেন, যারা এখন কিন্তু আসছেন, তাদের কথা শোনা যাচ্ছে, কানাঘুষা শোনা যাচ্ছে যে তারা শুধু সরকার, শুধু সকল ফেসিবাদ বিরোধী যে মঞ্চ, তাদের সঙ্গে আলোচনা করছে না। তারা যাকে ফেসিবাদ মনে করে তাদের সঙ্গেও কি কোনো জরুরি বৈঠক হচ্ছে? রাজনীতিতে কিন্তু এটা খুব গোড় আলাপ। এর বাইরে বাংলাদেশে আসা বিভিন্ন মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে বসে এবং কমনওয়েলথ সহ বেশ কিছু সংস্থা, তারা বাংলাদেশের বাইরে সাবেক
সরকারের লোকজনের সঙ্গে মিটিং করেছেন, আলাপ করেছেন। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা খুব সুনির্দিষ্ট তথ্যভিত্তিক জায়গা থেকে শোনা যায়। পাশাপাশি আরো কিছু বৈঠকের কথা শোনা যাচ্ছে। আগামী 2 থেকে 4 দিনের মধ্যে নির্বাচনের আগেই সেই যে অংশটি বাংলাদেশে এখন রাজনীতিতে নাই, এই অংশের সঙ্গে বিদেশি শক্তিশালী বিভিন্ন অংশ, ইভেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন এবং ভারতের লোকজনের বৈঠক হতে পারে এবং কিছু কিছু প্রক্রিয়া ইতিমধ্যে চলমান। আমরা এও জানতে পারছি যে ভারতে অবস্থান করা যারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন তারা নিজেরাও বেশ ছোটাছুটি করছেন, তাদের লবিস্ট ফার্ম কাজ করছে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে পরে, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিভাবে বিএনপির সঙ্গে অন্তত একটা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়ে বাংলাদেশে রাজনীতিতে আবার পুনঃপ্রত্যাবর্তন করা যায়, এ নিয়ে জরুরি নড়াচড়া চলছে বলেই ওয়াকিবহাল মহল মনে করছেন। দেশের মানুষকে পেট ভরে গণতন্ত্র খাওয়ানোর জন্য ইউনূস 2024 সালের আগস্টে রক্তের উপর পা দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তার সন্ত্রাসের সঙ্গীদেরকে নিয়ে। একদিকে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে সারাদিন গালাগাল দিয়েও ইউনূসের শান্তি হয় না, তার সহযোগীরাও শান্তি পায় না। অথচ গত 18 মাস ধরে এই শেখ হাসিনার রেখে যাওয়া খাদ্য মজুদের ভরসাতেই দেশের মানুষ বেঁচে আছে। নির্বাচনের নামে তামাশা করে এখন বিদায় নিচ্ছে ইউনূস, কিন্তু যারা ক্ষমতায় আসবে তারা জানে কি যে দেশে খাদ্য মজুদের অবস্থা কাহিল, আরেকটি দুর্ভিক্ষ দাঁড়িয়ে আছে দুয়ারে। মানুষের পেটে ভাত না থাকলে এই নির্বাচন, গণতন্ত্র, এটা কতটা মূল্য হবে বলেন তো আপনার কাছে? দুর্ভিক্ষ বোধহয় এমনই একটি শব্দ যা শুনতেই গায়ে কাটা দিয়ে ওঠে। আমাদের পূর্বপুরুষেরা যে 50-এর মন্বন্তরের কথা শুনিয়েছিলেন, সেখানে মানুষ খাদ্যের খোঁজে পথে পথে মরেছে, খেয়ে শেষ করেছে ঘাসের শিকড় পর্যন্ত। সেই ইতিহাস ভুলতে পারেনি বাংলার মানুষ। তাই শেখ হাসিনার সরকার যখন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিল তখন মনে হয়েছিল এই বুঝি আর দুর্ভিক্ষের ভয়াবহতা দেখতে হবে না। কিন্তু আজ যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সেই আতঙ্ক আবার ফিরে আসার পথ হয়ে যাচ্ছে। সরকারের নিজস্ব তথ্যই বলছে যে দেশের প্রায় 2,60,00,000 মানুষ চলতি বছরে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়বে। 16 লক্ষ শিশু ভুগবে তীব্র অপুষ্টিতে। এই পরিমাণটা কতটা ভয়াবহ তা কি ইউনূস সরকার বোঝে? নাকি তারা এখনো মনে করে শুধু ভার্চুয়াল মিটিং, বাংলাদেশের কাছে সারা পৃথিবী আসবে, বাংলাদেশের কারো কাছে যেতে হবে না, এইসব বক্তৃতা দিয়ে দেশ চালানো যায়? একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। যে সরকারকে তারা ফ্যাসিবাদী বলে রাত দিন গালাগাল দেয়, সেই সরকারের তৈরি করা অবকাঠামো আর মজুদের উপরই তাদের টিকে থাকতে হচ্ছে। বিগত 1.5 বছরে খাদ্য নিরাপত্তায় ইউনূস সরকারের কোনো নতুন অবদান নেই। এমনকি একটি নতুন খাদ্য গুদাম বা সাইলো পর্যন্ত তৈরি করেনি এরা। শেখ হাসিনার আমলে যে 20 থেকে 22 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার মজুদ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেই একই ব্যবস্থার উপর ভরসা করে চলছে ইউনূস সরকারও। আরো হতাশাজনক বিষয় হলো দেশের খাদ্য নিরাপত্তার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই বর্তমান সরকারের। তারা এখন সেই গতানুগতিক ওএমএস আর টিসিবির কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে তারেক রহমান আবার এগুলোরই ভরসা দিচ্ছে যেগুলো অলরেডি শেখ হাসিনা করে গেছে, যেগুলো আগের সরকার শুরু করেছিল। নতুন কোনো উদ্যোগ না ইউনূস নিয়েছেন, না তারেক রহমান দেখাচ্ছেন, কেউ বলছে না। নতুন কোনো ভিশন নেই কোথাও। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো শেখ হাসিনা রেখে যাওয়া সেই নিরাপত্তা বলয় ক্রমেই ক্ষয়িষ্ণু হচ্ছে। কোভিড আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যে বাফার স্টক নীতি দেশকে রক্ষা করেছিল, সেই কৌশলগত মজুদ এখন কতটুকু অবশিষ্ট আছে কেউ জানে না। জনসংখ্যা বেড়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়ছে, অথচ নতুন কোনো প্রস্তুতি নেই। বড় বড় কথার তো কোনো শেষ নেই। খাদ্য বিশেষজ্ঞরা যে সতর্কবাণী দিয়েছেন সেটা গুরুত্বের সঙ্গে শোনা উচিত ছিল আমাদের। তারা বলেছিলেন পুরনো মজুদের উপর অনির্দিষ্টকাল নির্ভর করা যাবে না। অথচ ইউনূস সরকার মনে করে রাজনৈতিক বক্তৃতা দিলে মানুষের পেট ভরে যাবে, নির্বাচন দিয়ে কাউকে ক্ষমতায় আনলেই সব ঠিক হয়ে যাবে। তারা ভুলে যাচ্ছে যে খাদ্য গুদাম কোনো রাজনীতি বোঝে না, কিন্তু রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতার সাক্ষ্য বোঝা যায় যে এই খাদ্য নীতিতে তাদের কত বড় দুর্বলতা রয়ে গেছে, কত বড় তারা অবোধ।
আরো লজ্জাজনক বিষয় হলো ইউনূস সরকার এখন একটি সাজানো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাখা হয়েছে নির্বাচনের বাইরে, অন্যদিকে বিএনপি জামায়াতকে ক্ষমতার মূল্য দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখা হয়েছে। কিন্তু যারা ক্ষমতায় আসবে তারা কি জানে যে দেশের খাদ্য মজুদের অবস্থা এখন কেমন? তারা কি বোঝে যে শেখ হাসিনার তৈরি করা খাদ্য নিরাপত্তার ভিত্তি একেবারে দুর্বল হয়ে পড়েছে এখন? নাকি তারাও ইউনূসের মতোই মনে করে যে বড় বড় কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে? গত 18 মাস যে বাংলাদেশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকলো, এই পুরোটা হচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া মজুদ। বাস্তব হলো শেখ হাসিনার সরকার দেশকে যে খাদ্য নিরাপত্তা দিয়ে গেছে সেটা ছিল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। চাল, মাছ, মাংস, সবজি, এই 4টি প্রধান খাদ্যে দেশে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। 12টি কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই সাফল্য রাতারাতি আসেনি, এর জন্য লেগেছিল বছরের পর বছর পরিকল্পিত প্রচেষ্টা। বিশ্ব ব্যাংকের সঙ্গে প্রথম গ্যাঞ্জাম শুরু হয়েছিল কৃষিতে ভর্তুকি দেওয়ার জন্য। তারা কৃষিতে ভর্তুকি দিতে চায়নি, শেখ হাসিনা অ্যাডামেন্ট ছিলেন এবং প্রয়াত মতিয়া চৌধুরী, যাকে বাংলাদেশের বুদ্ধিজীবী কবরস্থানে জায়গা পর্যন্ত দেওয়া হয়নি, সেই মতিয়া চৌধুরী এখন কৃষিমন্ত্রী। তখন এই দুজনে মিলে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষিতে ভর্তুকি দিয়ে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিল। কিন্তু ইউনূস সরকার সেই ভিত্তিকে আরো শক্তিশালী করার পরিবর্তে শুধু খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। তারা নতুন কোনো সাইলো বানায়নি, নতুন কোনো কৃষি প্রযুক্তি উদ্ভাবন তো দূরের কথা, কারোর সঙ্গে কাজ করেনি। এমনকি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের নতুন কোনো পদ্ধতিও চালু করেনি। তাদের একমাত্র অবদান হলো আগের সরকারের তৈরি ব্যবস্থায় ধীরগতি আনা। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কতদিন টিকবে? শেখ হাসিনা রেখে যাওয়া মজুদ যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? আর যদি সত্যি দেশে দুর্ভিক্ষ নেমে আসে তখন কি ইউনূস আর তার সহযোগীরা তার দায় নেবে? তারা তো নেবে না, তারা তো পালিয়ে যাবে। নাকি তখনও তারা শেখ হাসিনাকে দোষারোপ করে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবে? বর্তমান প্রেক্ষাপট চিৎকার করে বলছে যে শেখ হাসিনার খাদ্য পরিকল্পনার সুফল দিয়েই এখনো কোনো মতে পার হচ্ছে দেশের খাদ্য নিরাপত্তার বৈতরণী। কিন্তু এই বৈতরণী পার হওয়ার পর ওপারে যে ভয়ানক দুর্ভিক্ষ অপেক্ষা করছে তার দায়ে এই অবৈধ সরকার তো নেবেই না, বরং পরবর্তী সরকারকে সেই বিপদে ফেলে যাচ্ছে। পেটের ক্ষুধা কোনো রাজনীতি বোঝে না, কোনো স্লোগান চেনে না। শেখ হাসিনা হয়তো আজ ক্ষমতায় নেই, কিন্তু তার রেখে যাওয়া ব্যবস্থার উপর ভর করেই আজ ইউনূস সরকার রাষ্ট্র চালাচ্ছে। তবে মনে রাখা উচিত যে অন্যের করা রান্নায় অতিথি আপ্যায়ন করা যায়, কিন্তু আজীবন সংসার চালানো যায় না। নতুন করে রান্না চড়াতে হয়। আর সেই রান্নার আয়োজন যদি এখনই না করা হয় তবে সামনে যে অন্ধকার অপেক্ষা করছে তা থেকে বের হওয়ার পথ পাওয়া যাবে না। দুর্ভিক্ষ যখন দরজায় কড়া নাড়বে তখন এই সাজানো নির্বাচন আর ক্ষমতার ভাগবাটোয়ারা দিয়ে মানুষের হাহাকার থামানো যাবে না। খালি পেটে গণতন্ত্র হয় না। আপনার সামনে আপনার সন্তান ক্ষুধায় ছটফট করে মারা যাবে আর আপনি গণতন্ত্র ধুয়ে পানি খাবেন, এটা তো হয় না। হয় বলেন? ভালো থাকবেন।